একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ মহিলাকে রেপ করেছিল কে? পাকিস্তানি আর্মি। ডক্টর জেফরি ডেভিস তিনি বলছেন যে এত মহিলা ধর্ষিতা হয়েছিলেন, এত মহিলা তারা গর্ভবতী হয়ে পড়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে, যে ঢাকার আশেপাশের অন্যান্য শহরে, এমনকি কলকাতাতে গিয়ে অ্যাবর্শন করাতে হবে। এই হচ্ছে সেই ছবি। এই ছবি একমাত্র আপনারা রণক্ষেত্রে দেখছেন, এই ছবি কারোর কাছে নেই। সেই সময় তাজউদ্দিন স্টেটমেন্ট পরিষ্কার, তিনি খোলাখুলি ভাবে বলেছিলেন পাকিস্তানের সেনা এবং তাদের দালালরা তারা মনে করত তারা যুদ্ধে রয়েছে, আর যুদ্ধে তারা লুট করা তাদের অধিকার, এবং সেই লুটের মাল হিসেবে তারা মনে করত গনিমতের মাল অর্থাৎ যুদ্ধের লুণ্ঠিত মাল মহিলারা। তারা মনে করত যে সেখানে হিন্দু মুসলমান দেখতো না, বাংলাদেশের মহিলা তারা হচ্ছে গনিমতের মাল, এটা ভাবতো পাকিস্তানের আর্মি। পাকিস্তান আজও মনে করে বাংলাদেশ তার পায়ের তলায়, পাকিস্তান আজও মনে করে বাংলাদেশ তার হাতের মুঠোয়। মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায় তার সঙ্গে কি ঘটনা ঘটেছে। অনেকে বলেন মানুষ আসলে বর্তমানটা খালি দেখতে চায়, বর্তমানে কি হচ্ছে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনা তার প্রবাহ এই বর্তমান কালেও সুস্পষ্ট। আজকে আমরা আলোচনা করব পাকিস্তান বাংলাদেশের নারীদের, মহিলাদের কি চোখে দেখে, অর্থাৎ খুব স্পষ্ট ভাষায় পাকিস্তান কিভাবে বাংলাদেশের মহিলাদের মূল্যায়ন করে। ইতিহাসটা আপনাদের অনেকের জানা, ৭১-এর ইতিহাস। আবার আপনাদের অনেকের জানা বর্তমানের কিছু ঘটনা বলি। আমি শুধু আপনাদের যোগসূত্রটা দেখিয়ে দেব। কোথাও পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী থেকে শুরু করে আপামর তাদের কূটনৈতিক মহল, তাদের কি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের নারী সম্পর্কে আদৌ কি তাদের মনোভাব পরিবর্তিত হয়েছে? তারা কি এখন অন্যরকম ভাবে ভাবছে, নাকি একই রয়েছে? দেখুন, আজকের এই আলোচনায় আমি ইচ্ছে করে কোনো ভারতীয় লেখক, ভারতীয় প্রকাশনা অর্থাৎ ইন্ডিয়ান পাবলিকেশন ব্যবহার করিনি। এমনকি সাময়িক পত্রিকা, লেখক আমরা হয় বাংলাদেশ নয় আন্তর্জাতিক পাবলিকেশন থেকে নিয়ে এসেছি, যাতে কেউ না বলতে পারে কোনোভাবে পক্ষপাত দুষ্ট কিছু প্রচার হচ্ছে। আমি ফিরে আসি আমার আলোচনায়। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকের আলোচনা বাংলাদেশের নারীদের কি চোখে দেখে পাকিস্তান। এখন ৭১-এর ইতিহাসে তো যাব, পৃথিবীতে এত বড় গণধর্ষণ খুব কমই হয়েছে। কিন্তু বর্তমানকালে কি তাহলে পাকিস্তান একদা পূর্ব পাকিস্তানকে অর্থাৎ অধুনা বাংলাদেশকে যে চোখে দেখত সেই চোখেই দেখে? ব্যাপারটা কি? আমি বলবো বেশি দূর যেতে হবে না, এই বছরের মে মাসের 11 তারিখে চলুন যাওয়া যাক। কিন্তু আমি ইচ্ছে করি প্রথম আলো অর্থাৎ বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করব। প্রথম আলো ইংলিশ। Pakistan High Commissioner takes sudden leave, sparks speculation. এটা হচ্ছে শিরোনাম। পাকিস্তানের হাই কমিশনার তিনি ছুটিতে চলে গেলেন এবং তাতে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হলো। এখন কেন? Pakistan's High Commissioner to Bangladesh, Syed Ahmed Maruf, has unexpectedly gone on leave, prompting various speculations both in diplomatic circles and on social media. তিনি হঠাৎ ছুটিতে চলে গেলেন এবং তিনি ছুটিতে যাওয়ার এই কথা যখনই প্রচারিত হতে শুরু করলো, সামাজিক মাধ্যম তো বটেই, এমনকি কূটনৈতিক মহলে আলোড়ন পড়ে গেল। কেন? আসছি। Syed Maruf departed Dhaka on May 11 morning, অর্থাৎ 11 মে
সকালবেলায় সৈয়দ মারুফ, এই যে সৈয়দ মারুফ, তিনি ঢাকা ছাড়লেন, ট্রাভেলিং টু ইসলামাবাদ ভায়া দুবাই। ইসলামাবাদ, তিনি দুবাই হয়ে ইসলামাবাদের দিকে উদ্দেশ্যে রওনা দিলেন। On the same day, the Pakistan High Commission in Dhaka formally informed Bangladesh's Ministry of Foreign Affairs of his departure, according to a senior foreign ministry official who spoke to Pratham Alo on Tuesday. অর্থাৎ বাংলাদেশের হাই কমিশনার যে ছুটিতে চলে গেছেন তা অফিসিয়ালি অর্থাৎ সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো। According to a report by BD Digest, Maruf was caught inside Hotel Sea Pearl in Cox's Bazar with a young woman. খুব গুরুত্বপূর্ণ, মারুফকে পাওয়া গিয়েছিল কোথায়? কক্সবাজারে। সেখানে একটি খুব নামী হোটেলে, সেখানে একজন তরুণীর সঙ্গে তাকে পাওয়া যায়। The woman has been identified as Hafiza Haq Shah, who was Assistant Director in the Foreign Exchange Department of Bangladesh Bank. অর্থাৎ এই মহিলা, তাকে শনাক্তকরণ করা হয় হাফিজা হক শাহ, এবং তিনি হচ্ছেন সহকারী ডিরেক্টর কোথায়? ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক। খুব গুরুত্বপূর্ণ একটি পদে সেই তরুণী রয়েছেন। The inappropriate nature of her relationship with Maruf was exposed in the hotel. Hafiza has apparently deactivated her Facebook account, which had her photographs with Maruf. After the expose, the woman would frequently visit the Pakistan Embassy and High Commissioner, it has been reported. দেখুন, কক্সবাজারে যে মহিলাকে পাওয়া গেল, সেই মহিলা বাংলাদেশ ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ পদে আছে। শুধু তাই নয়, তাকে প্রায়শই পাকিস্তান এম্বাসিতে পাওয়া যেত এবং পাকিস্তানের এই মারুফের সঙ্গে তার একটা খুব ঘন সম্পর্ক ছিল এবং এদেরই কক্সবাজারের হোটেলে পাওয়া যায়। দেখুন, এটা যদি ব্যক্তিগত কেচ্ছা কাহিনীর ব্যাপার হতো অথবা ব্যক্তিগত মানবী তাদের সম্পর্কের ব্যাপার হতো, তাহলে বোধহয় এটা নিয়ে এত আলোচনা করা হতো না। কিন্তু এর গভীরে রয়েছে এমন একটা ছবি, যে ছবি আপনাকে চমকে দেবে। কি সেই ছবি? সেটাই আমি আপনাদের বিশ্লেষণ করে দেখাবো। Pakistan Embassy is yet to issue a formal statement on this matter. There have been claims of the Pakistani diplomat being honey-trapped and his MMS being leaked onto social media. Some users have also suggested that Maruf has escaped to a third country like Thailand. এগুলো পরে দেখা গেছে এগুলো সবই হচ্ছে জল্পনা কল্পনা। কিন্তু এখানে যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, যে মহিলাকে কেন্দ্র করে এত বিতর্ক, তিনি তার ফেসবুকটা সম্পূর্ণ লক করে দেন এবং অনেকেই বলেন, এবং যারা এই বিষয়ে জানেন তারা বলেন, মারুফের সঙ্গে একটা সম্পর্ক ছিল এই ভদ্রমহিলা অর্থাৎ হাফিজা হকের। এই হাফিজা হক শাহ, আপনি মনে রাখবেন বা আপনাদের মনে করিয়ে দিই, বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দফতরে তিনি চাকরি করতেন এবং উচ্চপদস্থ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মারুফ, এই মারুফকে হঠাৎ কেন পাকিস্তান ডেকে নিল? আপনারা দেখুন তারিখটা, এই তারিখটা হচ্ছে 11 মে, অর্থাৎ মে মাসের 11 তারিখ। তার আগে কি হয়েছে? অপারেশন সিন্দুর হয়েছে। পাকিস্তানের আমরা জানি ইসলামাবাদ সেই সময় অত্যন্ত উদ্বিগ্ন এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা তছনছ করে দিয়েছি, তারা ভয় কাঁপছিল, আমরা সবই জানি। সেই সময় দাঁড়িয়ে কি এমন হলো যে পাকিস্তানকে তাদের উচ্চপদস্থ রাজকর্মচারীকে কেন ডেকে নিতে হলো? Pakistan envoy to Bangladesh caught in honey trap, what we know so far. দেখুন, আমি আপনাদের যে কথা বলছিলাম, আমরা শুধুমাত্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দেখাবো। আমি ইন্ডিয়া টুডের এটা শুধু দেখে রাখছি যে ভারতবর্ষেও এই খবর এসে পৌঁছায় এবং প্রত্যেকে ভাবে ব্যাপারটা কি হলো। এটা কি শুধু তাহলে মানবী তাদের কেচ্ছা কাহিনী, যে এক মহিলাকে নিয়ে এসে কক্সবাজারে চলে গিয়েছে সেখানে আনন্দ ফুর্তি করার জন্য, নাকি এর পেছনে আরো কোনো গুরুতর
রহস্যের উপাদান আছে, নাকি এর পেছনে আরো কোনো গূঢ় রহস্য আছে? 11 মে 2025 মধ্যপ্রাচ্যের একটি দেশ পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের ভূমিকা নিয়ে। এরপরই ইসলামাবাদ মারুফকে জরুরি তলব করে। সূত্র মারফত জানা গিয়েছে, EK-587 বিমানে চেপে ঢাকা ত্যাগ করে মারুফ। ঢাকা দুবাই ইসলামাবাদ রুটের এই বিমানটি সন্ধ্যে 7:30 ঢাকা থেকে যাত্রা শুরু করে। এই হচ্ছে সেই ছবি। এই ছবি একমাত্র আপনারা রণক্ষেত্রে দেখছেন। এই ছবি কারোর কাছে নেই। আপনারা দেখতে পাচ্ছেন পত্রপাঠ বিদায় নিচ্ছে মারুফ, অর্থাৎ পাকিস্তানের উচ্চপদস্থ রাজকর্মচারী। আপনারা জানেন, তাকে একবারের জন্যও, অর্থাৎ কক্সবাজার থেকে ফিরে ঢাকাতে একবারের জন্য তাকে ঢাকায় তার অফিস এবং তার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। পত্রপাঠ তাকে এক পোশাকে তাকে চলে যেতে হয় ঢাকা ছেড়ে। প্রশ্ন উঠছে না যে কেন পাকিস্তান সরকার এত কড়া নির্দেশ দিয়েছিল? অর্থাৎ সে ছুটতে ছুটতে কক্সবাজার থেকে ঢাকায় এসছে, ঢাকায় এসে সে আর তার অফিস বা তার অফিস সংলগ্ন এলাকাতেও যেতে পারেনি। কেন? তার কারণ মধ্যপ্রাচ্যের একটি দেশ পাকিস্তান সরকারকে বলে যে তাদের পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের রহস্যজনক ভূমিকা। এ ভূমিকা কি আমি আপনাদের বলবো। যারা ভাবছেন না মারুফ তিনি হানি ট্র্যাপের শিকার হয়ে গিয়েছিলেন, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা আরো গুরুতর। 12 মে 2025 হানি ট্র্যাপের অভিযোগের ভিত্তিতে সৈয়দ আহমেদ মারুফের জিজ্ঞাসাবাদ চলে ইসলামাবাদে। সূত্রের খবর, সেখানে উঠে আসে বাংলাদেশ সরকারি ব্যাংকের মহিলা আধিকারিক হাফিজা হক ও বাংলাদেশের মডেল মেঘনা আলমের নাম। উঠে আসে মধ্যপ্রাচ্যের এক রাষ্ট্রদূতের নামও। এরপরই 2 মাসের জন্য ছুটিতে পাঠানো হয় মারুফকে। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি। বুঝতে পারছেন? ইতিহাসে যেতে হবে না, এই বছরের মে মাসের ঘটনা। এই হচ্ছে সেই ছবি। এখানে মারুফ দাঁড়িয়ে আছে, এটা পাক হাই কমিশনের অফিস, সেখানে একটি অনুষ্ঠানে, এবং এখানে সেই মহিলা, একেও আপনারা চেনেন, অত্যন্ত নামী মডেল। এখন প্রশ্ন হচ্ছে, এরা কারা? এরা কি এক সূত্রে বাঁধা? এই সূত্রটা কে? এই সূত্রের পেছনে কে রয়েছে? আপনাদের একটু স্পষ্টভাবে জানাই। দেখুন, আমরা এই অবধি আলোচনায় রাখলাম যে বাংলাদেশে শুধুমাত্র মেঘনা বা হাফিজা এরা নয়, আরো অনেক মহিলা রয়েছে এবং পাকিস্তান এই মহিলাদের ব্যবহার করে এবং অত্যন্ত গুরুতর রহস্যজনকভাবে আপনারা জানেন পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে নেওয়া হয়। আপনারা জেনে রাখবেন, পাকিস্তান তার হাই কমিশনারকে এইভাবে ডেকে পাঠানোর পেছনে একটা বিরাট রাষ্ট্রশক্তি কাজ করছে। তার কারণ তারা জেনে ফেলেছিল যে পাকিস্তানের এই হাই কমিশনার তিনি মধুচক্র চালাচ্ছেন এবং একদিকে যেমন পাকিস্তান রাজকর্মচারী হিসেবে তিনি বাংলাদেশের মহিলাদের ভোগ করছেন, অন্যদিকে তিনি মধুচক্র চালিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দূতাবাসের কর্মীদের তিনি তার হাতের মুঠোতে নিচ্ছেন। এই ভয়ঙ্কর খবর জানার পর সেই রাষ্ট্র চাপ দেয় পাকিস্তানকে, আর তখন পাকিস্তান তাকে ফেরাতে বাধ্য হয়। আমি এবার একটু ইতিহাসে যাব। bdnews24.com, মুক্তযুদ্ধের ইতিহাস লোকানো যায় না। আপনারা এই জানেন, এই স্থাপত্য কর্মটা জানেন। এখানে দেখতেই পাচ্ছেন পাকিস্তান সেনা একজন বঙ্গ ললনাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি একাত্তর টিভি, আমি তার ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখাবো। এপ্রিল মাসে, অর্থাৎ 2023-এর এপ্রিল মাসে তারা একটি প্রতিবেদন বার করেছিলেন। আমরা মরার মতো পড়ে থাকতাম এবং তারপর শুরু হতো ধর্ষণ।
ভাবুন, এই হচ্ছে তার স্মৃতি, এই হচ্ছে তার কিশোরী অবস্থার তার স্মৃতি। একটা নয়, এরকম অজস্র তথ্য দেখাতে পারি। দেখুন, আমি সামান্য কয়েকটা খালি প্রতিবেদন তুলে ধরবো। bdnews24.com তারা 2010-এর 15ই ডিসেম্বরে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছিল। রেপ অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। কবে? 1971, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। সেখানে ডক্টর বিনা ডি কোস্টা অফ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি fulfilled a historic task by interviewing Dr. Geoffrey Davis of Australia on his task performed in 1972 in helping rape victims through abortions. অর্থাৎ তার কাজ ছিল, এই ভদ্রলোক ডক্টর জিওফ্রি ডেভিস, অস্ট্রেলিয়ার এই ডাক্তারের কাজ ছিল যারা রেপ ভিকটিম হয়েছে তাদের শুধু অ্যাবর্শন করা। The interview was conducted in 2002 and Dr. Davis died in 2008. This is a great service done because Dr. Davis performed a unique task and remains one of the most authentic witness of 1971 war's brutality. 1971 সালে তিনি তো নিরপেক্ষ, অস্ট্রেলিয়ার মানুষ, তিনি তো ভারত বা পাকিস্তান বা বাংলাদেশের লোক নন। তিনি যে কথা বলেছেন তাতে 1971 সালের নিষ্ঠুরতা যদি আপনারা তার পূর্ণাঙ্গ প্রতিবেদন পড়েন আপনারা চমকে যাবেন। There are several elements of issue that comes out in the interview. The rape was endemic in 1971, contrary to some contentions that it was isolated. According to him, the numbers were high and many were forced to get abortions. It is difficult to put a figure in it, about 100 a day in Dhaka, in variable numbers in lot of other towns, and some would go to Kolkata. ভাবুন, তিনি বলছেন যে এত মহিলা ধর্ষিতা হয়েছিলেন, এত মহিলা তারা গর্ভবতী হয়ে পড়েন তাদের ইচ্ছার বিরুদ্ধে, যে ঢাকাতে, ঢাকার আশেপাশের অন্যান্য শহরে, এমনকি কলকাতাতে গিয়ে অ্যাবর্শন করাতে হয়। অর্থাৎ এই বিখ্যাত ডাক্তার ডক্টর জেফ্রি ডেভিস তিনি বলছেন যে মহামারীর মতো শুধুমাত্র ধর্ষণ আর অ্যাবর্শন, সংখ্যা মনে রাখা যাচ্ছে না। Dr. Davis' interview suggests that the abortion camps were held in different parts of the country. Many were extremely risky abortions and threatened life and health of the women. As a specialist in late abortions, he was brought at the behest of several agencies. এবার আপনাদের একটা ছবি দেখাবো। এই ছবিটা খুব পরিচিত ছবি। এখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বীরাঙ্গনা। তার ইচ্ছের বিরুদ্ধে এই কিশোরী মহিলাকে, অর্থাৎ তখনও তিনি মেয়ে, তাকে রেপ করা হয়, ধর্ষণ করা হয়। তার হাতে কোলে আপনারা দেখতে পাচ্ছেন সদ্যজাত শিশু। মাদার টেরেসার কাছে নিয়ে এসেছেন তাকে রাখবেন বলে। Raped and made pregnant by a Pakistani soldier, this teenage girl was leaving her newborn child for adoption at Mother Teresa's home. অর্থাৎ মাদার টেরেসার হোমে এই বাচ্চাকে দিয়ে তিনি চলে যান। এরকম একটা ছবি দেখছেন, এরকম অজস্র ছবি রয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কি নৃশংসভাবে বাংলাদেশের মহিলাদের ওপর অত্যাচার নেমে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন? এই কেনর যদি উত্তর পেতে চান তাহলে আপনাদের বলি, ধর্ষণ কারা করে? অবশ্যই দুষ্কৃতীরা করে, অপরাধ মনস্ক যারা করেন তারা। কিন্তু একটা রেজিমেন্টেড আর্মি, পাকিস্তানি আর্মি কেন একের পর এক গণধর্ষণ চালালো? তাদের সুপেরিয়র অফিসাররা, অর্থাৎ যারা তাদের নেতৃত্ব দিচ্ছিল, তারা কি করছিল? এই প্রশ্নটা আপনাদের মনে স্বাভাবিকভাবেই জাগতে পারে। এখানে একটা আমি পাবলিকেশনে যাচ্ছি, বাংলাদেশ at 50, ethno nationalism and genocidal logics in 1971 বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ বাংলাদেশের এথনো ন্যাশনালিজম অ্যান্ড জেনোসাইডাল লজিক্স ইন 1971 বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স।
মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল, খুব ছোট্ট ভাগ করে লেখা, খুব তাৎপর্যপূর্ণ লেখা। The national memories and the narratives connected to Bangladesh War of Independence fought between late March and mid-December 1971 continued to shape political process in both Bangladesh and Pakistan. For Bangladesh, independence from Pakistan was paid for in blood. The government in Dhaka claims that up to 3 million Bengalis were killed by Pakistan during the war, while দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ 4 লক্ষ মহিলাকে রেপ করেছিল কে? পাকিস্তানি আর্মি এবং তাদের অ্যাফিলিয়েটেড প্যারামিলিটারি ফোর্সেস এবং রাজাকাররা। The wounds of 1971 consequently still cut deep and are deeply ignited in Bangladesh's political culture. After 1971, the term Rajakar, originally meaning volunteer, has now come to be used interchangeably with traitor. দেখুন এই রাজাকার শব্দটার আসল অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক, কিন্তু এখন মানে এর পরবর্তীকালে এই রাজাকার শব্দটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং এই রাজাকার শব্দটা মুখ থেকে বেরোনোর পর আপনারা জানেন যে শেখ হাসিনার তার উপর চটে যায় বাংলাদেশের বিভিন্ন মানুষ। অর্থাৎ এই রাজাকার শব্দটা অত্যন্ত সংবেদনশীল শব্দ, এর পেছনে ইতিহাস রয়েছে, দীর্ঘশ্বাস রয়েছে, এর পেছনে রক্ত রয়েছে। এখানে খুব পরিষ্কারভাবে বলা, এই স্টাডিতে পরিষ্কারভাবে বলা 4 লক্ষ মেয়ে এবং মহিলাকে রেপ করেছিল পাকিস্তান আর্মি এবং তাদের সঙ্গে যারা ছিলেন অর্থাৎ স্বেচ্ছাসেবক প্যারামিলিটারি ফোর্স। বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র স্বীকৃতি অধিকার, সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়, এটা 2022-এ বেরিয়েছিল, রাবেয়া আক্তার কণিকা লিখেছিলেন। সেই গবেষণা অনুযায়ী সরকারি হিসেব মতে 2 লক্ষ নারী যুদ্ধকালীন সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা 6 লক্ষ হতে 10 লক্ষ। অর্থাৎ এই যে নথিভুক্ত ধর্ষণ, এর পেছনে কিন্তু অনেক ঘটনা রয়েছে যেখানে নথিভুক্তই করতে পারেনি মানুষ, এতই অসহায়। সেক্ষেত্রে বলা হচ্ছে 6 লক্ষ থেকে 10 লক্ষ নারী তারা ধর্ষিতা হয়েছিলেন। নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য তৎকালীন সরকার 1972 সালে মহিলা পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। 1975 সালের পর পুনর্বাসন প্রকল্প ও সবগুলো পুনর্বাসন কেন্দ্র বন্ধ হয়ে যায় রাজনৈতিক কারণে। অবশ্যই আপনারা জানেন রাজনৈতিক কারণ। সামাজিক পরিসরে নির্যাতিতা নারীদেরও নানাভাবে অসম্মান ও হেনস্থার শিকার হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বারাঙ্গনা বা পতিতা হিসেবে অপদস্থ করা হয়। লোকলজ্জা ও মান সম্মানের ভয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সম্মানিত ও সুবিধা প্রাপ্ত হওয়ার পরিবর্তে বীরাঙ্গনা নারীকে পরিচয় গোপন করে তাদের জীবনযাপন করতে হয় লুকিয়ে। বুঝতে পারছেন তো? তার কারণ এটা তো সামাজিক লজ্জা, অথচ পরবর্তীকালে এদেরই বীরাঙ্গনা বলা হয়। এ বিষয়ে আমি আপনাদের কয়েকটা বইয়ের কথা বলবো, যেমন নীলিমা ইব্রাহিম, তিনি লিখেছেন 1972 সালে যুদ্ধ জয়ের পর যখন পাকিস্তান বন্দীরা ভারতের উদ্দেশ্যে এ ভূখণ্ড ত্যাগ করে, তখন আমি জানতে পারি প্রায় 30-40 জন ধর্ষিতা নারী বন্দীদের সঙ্গে দেশ ত্যাগ করেছেন। অবিলম্বে আমি ভারতীয় দূতাবাসের সামরিক অফিসার ব্রিগেডিয়ার অশোক ডোরা এবং বাংলাদেশ কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত মরহুম নুরুল মোমেন খান, যাকে আমরা মিহির নামে জানতাম, তাদের শরণাপন্ন হই। উভয়ই একান্ত সহানুভূতি মনোভাব নিয়ে এসব মেয়েদের সাক্ষাৎকার নেবার সুযোগ করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নওসাবা শরীফি, ডক্টর শরীফি খাতুন ও আমি সেনানিবাসে যাই এবং মর্মান্তিক অভিজ্ঞতা লাভ করি। ছত্রে ছত্রে রয়েছে আমি বীরাঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিমের সেই বইতে। সেলিনা হোসেন, তিনি অত্যন্ত পরিচিত ঔপন্যাসিক সাহিত্যিক, তার লেখা গেরিলা ও বীরাঙ্গনা। গেরিলা ও বীরাঙ্গনা বইয়ের ফ্ল্যাপে 1971 25শে মার্চের পর ঢাকা শহরে পাকিস্তানি সেনাদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে। তার মধ্যেই সীমান্ত পেরিয়ে ভেতরে ঢোকে ক্র্যাক প্ল্যাটুনের যোদ্ধারা। অপারেশনের পর অপারেশনের
সচকিত করে তোলে এবং তারা অবরুদ্ধ নগরবাসীকে মুক্তিযোদ্ধাদের দুর্গ হয়ে ওঠে কিছু বাসাবাড়ি। অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইনের বন্দি বাঙালি নারীদের সংগ্রামও এবং তাদের সাহস ও বীরত্ব ভাস্বর হয়ে ওঠে। অবরুদ্ধ ঢাকা মহানগরের মুক্তিযোদ্ধাদের মরণপণ ও সাহসিক অভিযান এবং বন্দি নারীদের সংগ্রামে জীবন্ত গাথা সেলিনা হোসেনের গেরিলা ও বীরাঙ্গনা। এবং এখানে বন্দি মহিলাদের কিভাবে তুলে নিয়ে আসা হয় এবং কিভাবে পাকিস্তান আর্মি অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী কি মনে করত বাংলাদেশের মহিলাদের, সেটা খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এখন আমি চলে যাব আরো গভীরে। তাহলে এই যে এত বই রয়েছে, দেখুন মানে অসংখ্য বই, এই স্ক্রিন কয়েকবার ভর্তি হয়ে যাবে, এত বই রয়েছে। যেমন ধরুন বীরাঙ্গনাদের কথা, ৭১-এর যুদ্ধ, নির্যাতিত নারী, সুরমা জাহিদ, বা বীরাঙ্গনার জীবন যুদ্ধ, বিখ্যাত উদিসা ইসলাম, বীরাঙ্গনা শাকিনা, মোহাম্মদ নুরুল ইসলাম, মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা, ৭১-এর বীরাঙ্গনা, এবং প্রত্যেকটাই হচ্ছে, আপনারা যদি দেখেন, প্রত্যেকটাই হচ্ছে বাংলাদেশের বই। এটা পশ্চিম বাংলা থেকেও বেরোয়নি, ভারত থেকেও বেরোয়নি, বাংলাদেশের বই। এই প্রত্যেকটা বইতে ছত্রে ছত্রে তাদের প্রতি অকথ্য অত্যাচারের কাহিনী রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অত্যাচার, যেমন মায়ের সামনে মেয়েকে রেপ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, ছেলের সামনে মানে বাচ্চা ছোট্ট শিশু তার সামনে তার মাকে রেপ করা হচ্ছে, দাদাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, তার বোনকে রেপ করা হচ্ছে। এই যে চতুর্দিকে যে ধর্ষণ চলছে, এই ধর্ষণটা কে করছে? পাকিস্তান আর্মি করছে। এই আর্মি এই ধর্ষণটা কেন করছে, কোন মনোভাব থেকে করছে, সেটা আপনাদের খুব স্পষ্ট জানাবো। আমি আবার চলে যাচ্ছি বাংলাদেশে দ্য ডেইলি স্টার বাংলায়। ২৭শে মে ১৯৭১ গণহত্যা, নিপীড়ন, ধর্ষণ নিয়ে গার্ডিয়ানে চিঠি প্রকাশ। মার্কিন সেনেটর এডওয়ার্ড কেনেডির বিবৃতি। ২৭শে মে মার্কিন সেনেটর উদ্বাস্তু সংক্রান্ত সাবকমিটির চেয়ারম্যান প্রভাবশালী মার্কিন সেনেটর এডওয়ার্ড কেনেডি পূর্ব পাকিস্তানের জনগণ ও ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের বিষয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে জানান। তিনি বলেন, পূর্ব পাকিস্তানের উদ্বাস্তু সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এই সমস্যা সমাধানে বিশ্বের সকল দেশের এগিয়ে আসা উচিত। এ সময় তিনি স্থিতিশীল পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে এগিয়ে আসার কথা বলেন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত তারা বিবৃতি দেয়। এই যে এই ঘটনাটা ঘটে যখন ২৭শে মে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালি ওয়াশিংটনে এক বিবৃতিতে বলেন, ভারত এখন পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যাকে আন্তর্জাতিকরণের চেষ্টা করছে। ভারত এখন পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত। ভারতের উচিত পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় নাক না গলানো। অর্থাৎ মার্কিন সেনেটর তার কাছে গিয়ে পৌঁছায় খবর যে বাংলাদেশের কি অবস্থা। যদিও কূটনৈতিক মিশনে অবশ্যই পাকিস্তানের রাষ্ট্রদূত তিনি বলেন, না, এটা আমাদের আভ্যন্তরীণ অবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যমে কোন সেই চিঠি যেটা প্রভাবশালী ইংরেজি দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত? এই হচ্ছে সেই চিঠির অংশ। কি লিখছেন সেই চিঠিতে? কলকাতা সদর স্ট্রিট মেথডিস্ট চার্চের রেভারেন্ড জন হ্যাটিংস ও রেভারেন্ড জন ক্ল্যাপহ্যাম যৌথভাবে দ্য গার্ডিয়ানে চিঠি প্রকাশের জন্য সম্পাদককে চিঠি পাঠিয়েছিলেন। মানে ভাবুন, কলকাতা সদর স্ট্রিটে আমাদের এখানে যে মেথডিস্ট চার্চ আছে, সেই চার্চের রেভারেন্ড জন হেস্টিংস এবং রেভারেন্ড জন ক্ল্যাপহ্যাম যৌথভাবে গার্ডিয়ানের, বিখ্যাত গার্ডিয়ান সেই নিউজ পেপারে সম্পাদককে বলছেন এই চিঠিটা আপনারা প্রকাশ করুন। এই চিঠিটা কি? এই চিঠিতে লেখা আছে, অল্প সময়ে দারুণ রিপোর্টের জন্য ছুটতে থাকা কোনো প্রতিবেদক আমরা নই। তারা বলছেন, আমরা খবরের সন্ধানী নই। আমরা দুজনেই ২০ বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বাস করছি। এখানে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমরা শত শত সাধারণ শরণার্থীদের কথা বলেছি। পূর্ব পাকিস্তানে কি ঘটছে তার একটি ছবি আজ আপনাদের কাছে সন্দেহাতীতভাবে পরিষ্কার হয়ে উঠেছে। ফায়ারিং স্কোয়াড থেকে নেহাৎ ভাগ্যক্রমে বেঁচে যাওয়া অনেকেই এখানে এসছেন। শত শত সাক্ষী রয়েছে যারা নিজের চোখে মেশিন গানের গুলিতে হত্যা করতে দেখেছেন নিজের স্বজনকে।
যাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতা, অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক, ছাত্ররাও দিনের আলোতে কিংবা রাতের অন্ধকারে যখন খুশি গ্রাম ঘেরাও করা হচ্ছে। ভীত সন্ত্রস্ত গ্রামবাসী যে যেখানে সম্ভব পালিয়েছে, নতুবা তাদের যেখানে পাওয়া গিয়েছে সেখানেই হত্যা করা হয়েছে কিংবা মাঠে ধরে এনে রীতিমতো কচুকাটা করা হয়েছে। নারীদের ধর্ষণ করা হয়েছে আর মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকে। নিরস্ত্র কৃষকদের লাঠিপেটা করা হয়েছে, কখনো বেনয়েট দিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। ৭ সপ্তাহ পরেও অবস্থা অপরিবর্তিত রয়েছে। এমনকি সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা যে ভীত সন্ত্রস্ত শিশুদের ধরে বেয়োনেট দিয়ে খোঁচানো কিংবা নারীদের নগ্ন করে বেয়োনেট দিয়ে হত্যা করা হয়েছে। শিশুদের শরীরকে টুকরো করা হয়েছে, অথচ ওরা এখন বলছে এটি ওদের আভ্যন্তরীণ বিষয়। আমরা হাত কেটে ফেলা, মা পা কেটে ফেলা শিশু দেখেছি। এসব ঘটনা ঘটেছে সীমান্ত থেকে বেশ কিছুটা দূরে। অর্থাৎ যখন পাকিস্তানের রাষ্ট্রদূত আগা হিলালি যখন বলছে ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছে, তখন বাধ্য হয়ে তারা বিখ্যাত ইংরেজি পত্রিকা দ্য গার্ডিয়ানে এই চিঠি পাঠিয়েছেন। বলছে আমরা সহ্য করতে পারছি না। কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে, কেন পাকিস্তানের আর্মি এই ঘটনা ঘটিয়েছে? দেখুন, পাকিস্তান আর্মি কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কোন মানসিকতা থেকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে? সেই সময় তাজউদ্দিন স্টেটমেন্ট এপ্রিল 17, 1971 টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গোটা পৃথিবীকে জানিয়েছেন। পরিষ্কার তিনি খোলাখুলিভাবে বলেছিলেন পাকিস্তানের সেনা এবং তাদের দালালরা তারা মনে করত তারা যুদ্ধে রয়েছে, আর যুদ্ধে তারা লুট করা তাদের অধিকার, এবং সেই লুটের মাল হিসেবে তারা মনে করত গনিমতের মাল, অর্থাৎ যুদ্ধের লুণ্ঠিত মাল মহিলারা। ভাবুন। এবং এই কথাও খুব স্পষ্টভাবে তারা বলতো, তারা মনে করত যে সেখানে হিন্দু মুসলমান দেখতো না, বাংলাদেশের মহিলা তারা হচ্ছে গনিমতের মাল, এটা ভাবতো পাকিস্তান, পাকিস্তানের আর্মি, অর্থাৎ এটাই ছিল তাদের মনোভাব। ঠিক একই কথা টিক্কা খান কি বলছে? The attacks were led by General Tikka Khan, who was the architect of Operation Searchlight and was given the name of the Butcher of Bengal by the Bengalis for his action. Khan said when reminded on 27 March 1971 that he was in charge of majority province, I will reduce this majority to a minority. Khan was reported to have said, पहले इनको मुसलमान करो, first make them Muslims, and Pak general claimed that BD women wanted to get impregnated by handsome Pathans of the West Pakistan. ভাবতে পাচ্ছেন এই টিক্কা খান কি বলেছিল? এই টিক্কা খান বলেছিল বাংলাদেশের মুসলিমরা যথেষ্ট মুসলিম নয় এবং তাদের সবক শেখাতে হবে। আর কি বলেছিল? আর খুব পরিষ্কারভাবে যখন তাকে জিজ্ঞেস করা হয়, কারণ আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানকে এত গণধর্ষণ কেন হচ্ছে, তখন এই টিক্কা খান, পাকিস্তানের টিক্কা খান, যদিও যুদ্ধে পরাজিত হয়েছে, নতজানু হয়েছে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের কাছে, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ওয়েস্ট পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তানের পাঠানদের চেহারা দেখে বাংলাদেশের মহিলারা নাকি আকৃষ্ট হয়ে তাদের বলতেন যে আমরা তোমার সন্তানের মা হতে চাই। ভাবুন, এই কথা বলে গেছেন এবং অফিসিয়াল রিপোর্টে বলেছেন, এবং তার এই কথার মধ্য দিয়ে খুব পরিষ্কার হয়ে যায় আসলে পাকিস্তান বাংলাদেশের নারীদের সম্পর্কে কি ভাবে। মনে রাখবেন, শুধুমাত্র হিন্দু নারী নয়, হিন্দু মুসলমান নির্বিশেষে রেপ করা হয়েছিল এবং করেছিল পাকিস্তান আর্মি। আর পাকিস্তান আর্মির যিনি একটা বিরাট অংশের দায়িত্বে ছিলেন, সেই টিক্কা খান, তিনি সরাসরি দোষারোপ করেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশের মহিলাদের চরিত্র নিয়ে, তারা নাকি ওয়েস্ট পাকিস্তানের পাঠানদের চেহারা দেখে মুগ্ধ হয়ে গিয়ে বলতো আমরা আমরা তোমাদের ঔরসের সন্তানের মা হতে চাই। ভাবতে পারেন, ভাবতে পারেন, কোনো অনুতপ্ত নয়, বরং রসিকতা করে রসিয়ে রসিয়ে এই কথাগুলো বলে
আরো পরিষ্কার করে দিয়েছে টিক্কা খানেরা তাদের মনোভাব। সুতরাং সুতরাং এটা খুব স্পষ্ট যে আজকে যা হচ্ছে, আজকে যেভাবে পাকিস্তান যেভাবে বাংলাদেশের মহিলাদের দেখছে, সেই মনোভাবটা স্পষ্ট হওয়া উচিত। আমি আপনাদের একটা কথা বলবো যে গনিমতের মাল বলে একটি বিখ্যাত বই আছে মোহাম্মদ হোসেন সর্দারের, বাংলাদেশেরই, আপনারা পড়ে নেবেন যে কি করে কোন দৃষ্টিভঙ্গি থেকে এই পাকিস্তান আর্মি তারা তারা বাংলাদেশের মহিলাদের দেখে। বাংলাদেশিরা তখন পাকিস্তানি সেনাদের হামলা থেকে বাঁচতে নিজেদের যা কিছু করা আছে তার মধ্যে যতটুকু সম্ভব তাই নিয়ে যান নিয়ে অন্য গ্রামে চলে যেত। পাকিস্তানি সেনারা ও স্থানীয় রাজাকাররা তখন এসব আগুন দেওয়া বাড়িতে এসে বাড়িগুলো রেখে যাওয়া জিনিসপত্র যা থাকতো নিয়ে যেত। পাকিস্তানি সেনাদের ক্যাম্পে এসব আনা হতো, এসব মালপত্র তখন ভাগ বাটোয়ারা করা হতো। পাকিস্তানি সেনারা ও রাজাকাররা এইসব নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিত। এই যে গনিমতের মাল, অর্থাৎ যা আমরা লুট করে আনছি, চুরি করছি, এই গনিমতের মালের মধ্যে যদি লুট করা নারী থাকতো তাকেও গনিমতের মাল ভাবা হতো। এবং ধর্ষণ নয়, তাকে ভোগ করা পাকিস্তানের সেনারা মনে করত এটা তাদের কাছে বিনোদনের বিষয়। এবং যুদ্ধলব্ধ সম্পদ লুণ্ঠনের মতোই একজন নারীকে ধর্ষণ করা তারা মনে করত সেটা তাদের প্রাপ্য। দেখুন, এই রকম ঘটনা আরো ঘটছে। ক্যাডার দিয়ে তুলে ছাত্রী ধর্ষণ, এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু পাকিস্তান আর্মি এত বড় একটা বিরাট সেনাবাহিনী, তারা মনে করত ইহা গনিমতের মাল, ভোগ, ধর্ষণ নয়। অর্থাৎ তারা বলতো তারা রেপ করেনি, তারা ভোগ করেছে গনিমতের মাল। আর আজও পাকিস্তান আর্মি, পাকিস্তান বাংলাদেশের নারীদের এই একই চোখে দেখে। কেন বলছি? আমি ফিরে যাচ্ছি একেবারে সামনের দিকে। এই যে মারুফ একের পর এক বাংলাদেশের ললনাদের নিয়ে শুধু ভোগ করেনি, সে ভেবেছে এরা গনিমতের মাল। এবং সেই জন্য বিভিন্ন দূতাবাসে যে সমস্ত রাষ্ট্র খুব শক্তিশালী, তাদেরকে হাতে রাখতে এই সমস্ত মহিলাদের ব্যবহার করেছে। কারণ এখনো সেই পাকিস্তানি সেনাবাহিনীর মনোভাব এই মারুফদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। তারা মনে করে বাংলাদেশের মহিলারা তারা আসলে গনিমতের মাল, এবং তাদেরকে ভোগ করার যেমন অধিকার রয়েছে, তেমন তাদের ইচ্ছে করলে যুদ্ধলব্ধ, অর্থাৎ যুদ্ধ দ্বারা লুণ্ঠিত সম্পদের মতো ভাগ বাটোয়ারাও করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, সময় বদলেছে, তাও মানসিকতা বদলায়নি পাকিস্তানের। অনেকে বলছেন যে আসলে এ নারী পুরুষের সম্পর্ক নয়, এর পেছনে পরকীয়া নেই, এর পেছনে আছে তীব্র জঘন্য এক মানসিকতা, যেখানে পাকিস্তান আজও মনে করে বাংলাদেশ তার পায়ের তলায়, পাকিস্তান আজও মনে করে বাংলাদেশ তার হাতের মুঠোয়, পাকিস্তান আজও মনে করে বঙ্গ ললনা, অর্থাৎ বাংলাদেশের বঙ্গ ললনা তাদের গনিমতের মাল। আপনারা কি ভাবছেন? অবশ্যই জানাবেন। জয় হিন্দ।